ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা দিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ফিরছি আলোচনায়। মোস্তফা ফিরোজ, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। জামায়াত যে অভিযোগ করে যাচ্ছেন প্রায়, যে সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের মতো আচরণের অভিযোগ করছেন জামায়াত, এবং জামায়াতের আমির একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসছেন বিএনপি। আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি, এই কথা দেখলাম স্ক্রলে। তা আওয়ামী লীগের পথে যদি হাঁটে তাহলে তো জামাতের তো প্রকাশ্য রাজনীতি থাকে না। আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ, জামাতও তো নিষিদ্ধ থাকার কথা। এবং একটা দলকে ফ্যাসিবাদ কখন আমরা শেখ হাসিনাকেও কখন বলতাম, আগে তো বলতাম না, শেষের দিকে বলতাম। এই কারণে যখন নাকি সে সুষ্ঠু নির্বাচন করতো না, নির্বাচন হইতে দিত না, হইলেও ভোট ইঞ্জিনিয়ারিং করতো, দিনের ভোট রাতে করতো, বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিত না, বিরোধী দলকে সংসদের বাইরে রাখতো, এইগুলি মানে বিচারে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হতো বা ফ্যাসিস্ট বলা হতো। তো বিএনপি কোন বিচারে এখন এই ফ্যাসিস্ট হলো? এখানে দেখা যাচ্ছে সংসদে তুমুল বিরোধী দল হচ্ছে জামাত ইসলাম, সাথে এনসিপি আছে, তাদেরকে নিয়ে দফায় দফায় তারা ওয়াকআউট করছে। তারপরে এখনো সরকারের 2 মাস কেবল পার হলো, তার মধ্যে তারা রাজধানীতে শোডাউন দিচ্ছে, মিছিল করছে, কি না করছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যক্তিগতভাবে তার পরিবার সহ আক্রমণ করছে, এমন বক্তব্যগুলো আসছে। এবং তিনি গুপ্ত ছিলেন লন্ডনে, এই কথা বলা হচ্ছে। তো এই সব বলার মধ্যে দিয়ে মানে কোন বিরোধী দলের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, তার মত প্রকাশ, তার সকল স্বাধীনতা, সংসদের ভেতরে বাইরে সবকিছুই তো বহাল আছে। তো সুতরাং এখন কিভাবে হাঁটলো? যদি হাঁটতো তাহলে প্রথমে হচ্ছে জামাত ইসলামকে সেই আওয়ামী লীগ যে নিষিদ্ধ করছে সেটাকে বহাল রাখতো। যেমন অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশটা মানে এই বিএনপি সরকার সেটাকে সংসদে আইনে পরিণত করলো, তেমনি একইভাবে তাহলে আওয়ামী লীগের ওই অধ্যাদেশটাও তারা পুনর্জীবিত করে যদি করতো এবং আওয়ামী লীগও যদি নিষিদ্ধ হতো, তাহলে বোঝা যেত যে সত্যি সত্যি বিএনপিও ফ্যাসিবাদের পথে হাঁটছে। কিন্তু কোনো মানে প্রমাণ বা সিমটম তো নেই। বিরোধী দলের উপর কি পুলিশ নির্যাতন চালাচ্ছে? জামাতের আমির কি এখন কারাগারে? জামাতের ইসলামের কতজন এখন কারাগারের ভিতরে আছে? কয়টা মামলা হয়েছে তারেক রহমানের আমলে? তো একটা তো পরিসংখ্যান লাগবে, সেই পরিসংখ্যান গুলির কোনো কিছুই তো আমি পাচ্ছি না। আমি জানি না মাসুদ কামালের হাতে আছে কিনা এই তথ্যগুলো। জি, আমরা একটু মাসুদ কামালের কাছে। মাসুদ কামাল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আসলে এই দলটি সুস্থ চিন্তা করতে পারে না। না, মির্জা ফখরুল ইসলাম আরো কিছু বলছেন, সুস্থ চিন্তা মানে করতে পারে না। আবার উনি কিন্তু ওইটাও বলছেন যে এই দলটাকে মানে নিশ্চিহ্ন করতে হবে, এই ধরনের কথা উনি বলেছেন দেখলাম। তো যাই হোক, এগুলো আসলে না আমার মনে হয় যে বলার জন্য বলা যায় ভাই, এই সমস্ত বলার কোনো অর্থ হয় না। যে কথাটা মুস্তফা ফিরোজ বললেন যে আপনি যে বলতেছেন আওয়ামী লীগের পথে হাঁটতেছে, আওয়ামী লীগ যা যা করছে তার কোনটা কোনটা জামাত করছে বলেন না কেন? এটাকে আপনি শুনতে পাচ্ছেন? আমি তো পাচ্ছি না। এবং যেটা বড় কথা যেটা, সেটা হলো গিয়ে যে এখন আপনি যদি মনে করেন আমি বিরোধী দল, আমি যা চাইবো সেটা যদি সরকারি দল না মানে তাহলেই তারা ফ্যাসিস্ট। এইটা যদি ফ্যাসিস্ট হওয়ার সংজ্ঞা হয় তাহলে তো ভাই সমস্যা। তাহলে তো পৃথিবীর সব দেশেই সরকারি দল একটা ফ্যাসিস্ট, কারণ সরকারি দল তো সবসময় বিরোধী দলের কথা মানে না, কারণ দুটো তো ভিন্ন দল। মানে আপনার জামাতের যেটা আদর্শ, সেই আদর্শ তো বিএনপির না। তাদের জামাত একটা কাজ যেভাবে করতে চাইবে সেভাবে তো বিএনপি চাইবে না। কিন্তু খুবই স্বাভাবিক, যেটা স্বাভাবিক হয় তাহলে আমার কথা না মানলেই তুমি ফ্যাসিস্ট, এইটা যে বলার মানসিকতা, এটা তো আরো ভয়ঙ্কর। আপনি আমাকে বললেন যে ভাই আপনি আপনি এই কাজটা এভাবে করেন, বললেন যে আপনি ভাই আসেন একসঙ্গে আবার খাইতে বসলাম, আপনি বললেন যে আপনি মাংস দিয়ে খান, তাই আমি বললাম যে না আমি মাংস দিয়ে খাবো না, আমি মাছ দিয়ে খাবো। আপনি আমাকে 3বার রিকোয়েস্ট করলেন, তাও আমি মাছ দিয়ে খেলাম। আর আপনি বলবেন তোমার একটা ফ্যাসিস্ট, আমার কথা শুনে না, যে মাছ দিয়ে খায়। হইল রে ভাই, এরা এরকম শুরু করছে। মানে উনারা যা চাচ্ছেন সেটা না পাইলে ফ্যাসিস্ট হয়ে গেল। এবং তারপর যুক্তি দিচ্ছেন
তো যুক্তি দেবে এরকম অনেক আছে। যুক্তি বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি যুক্তি দিবে। তারা কি যুক্তি দিচ্ছে? তাদের যুক্তিটা হলো যে আপনি কেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে আপনারা কেন শপথ নিলেন না? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, এই জুলাই সংস্কার পরিষদ যেটা গঠন করা হবে তার মাধ্যমে কেন আপনারা জুলাই সনদটা বাস্তবায়ন করতেছেন না? সংবিধান সংস্কার পরিষদ যেটা গঠন করা হবে। এখন বিএনপি বলতেছে ভাই আমি সংবিধান সংস্কার পরিষদ মানি না। এটা কোথায় পাইলেন আপনি? সংবিধান সংস্কার পরিষদটা আপনি কোথায় পাইলেন? আর এটা বিএনপি প্রশ্ন। তারা বলতেছে এটা সংবিধানে নাই। তো ওনারা বলতেছে সংবিধানে তো আন্দোলনও ছিল না, সংবিধানে তো বিপ্লবও ছিল না, তো ওগুলোতে আছে। এখন ওইখানে আছে বলে কি সব জায়গায় ওই থ্রিটি খাটবে? সব জায়গায় ওই থ্রিটি খাটবে না রে ভাই। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে। আপনি একজন নারীর সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি দেখলেন যে নারীর সামনে একটা বড় গর্ত, সে গর্তে পড়ে যাওয়ার মুহূর্তে তারা আপনার হাত ধরে গর্ত থেকে ফেরালেন, সবাই হাততালি দিল যে বাহ কত সুন্দর একটা মহিলাকে সে বাঁচালো। এখন এই হাততালি পাইয়া এখন আপনি কোনো সুন্দরী নারী দেখে যদি হাত ধরেন তাহলে তবে মার খাবেন। সব জায়গাতে হাত ধরা যাবে না। ওই বাস্তবতা তো বুঝতে হবে যে সামনে গর্তটা আছে কিনা, সময়ের প্রয়োজন কোনটা, এটা বুঝতে হবে। তো ওই আওয়ামী লীগের শাসকদের পতন ঘটানোর জন্য ওই সময় সংবিধান লঙ্ঘন করাটা সময়ের প্রয়োজন ছিল। তার মানে এখন আপনি যা যা ইচ্ছা হবো সেটা করবেন, না বলবেন সময়ের প্রয়োজন, ডক্ট্রিন অফ নেসেসিটি। এই সমস্ত ফালতু কথা বলে ভাই মানুষকে আপনি বুঝ দিতে পারবেন। আর কোথায় কোথায় আন্দোলন হুঙ্কার দেন, তো করেন না আন্দোলন, দেখি করেন। ভোট তো পাইছেন কয়টা, সিট তো পাইছেন 71টা, আর তারা পাইছেন 213টা। আন্দোলন হয়ে যাবে তাই দুনিয়াটা তো সহজ তাই কিন্তু ভাই, কি বলবেন? জি, আমরা একটু মোস্তফা ফিরোজ আপনার কাছে আবার ফিরি। এই যে 72-এর সংবিধান নিয়ে জামাত বারবার একটা প্রশ্ন তুলে বলে যে 72-এর সংবিধান যদি মানেন তাইলে তো এখনও যেই সরকার আছে সেই সরকারও আসলে অবৈধ, বা 72-এর যদি সংবিধান থাকে তাইলে হাসিনা এখনও প্রধানমন্ত্রী। আসলে এই কথাগুলি আসলে কতটুকু যুক্তিযুক্ত? এবং যেটা মাসুদ কামাল বললেন যে আপনি চাইলেই কি যে হাত ধরতে পারবেন কিনা। জি, আসলে তারা মানে আমি যেটা বুঝি যে তারা মানে পুরনো সবকিছু মুছে দিয়ে 24 থেকে শুরু করতে চায়, যেটাকে বিজয় হিসাবে তারা মনে করে, এবং বিএনপিকে ভিলেন বানাতে চায় যে এই বিজয়ের অংশে তারা ছিল না, ছিল হচ্ছে জামাত আর এনসিপি। এটা তো বললে হবে না। আপনি এখন মানে কোনো এখানে বলা হচ্ছে এক সরকারের পতন হয়েছে কিন্তু সংবিধান থেকে গেছে, রাষ্ট্রপতি থেকে গেছে, তারপরে এক নির্বাচনটা এত বিতর্কও হতো না। এই বিতর্কের মূল কারিগর হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি এই অভ্যুত্থানের পরপর 3 মাসের মধ্যে যদি নির্বাচনটা হয়ে যেত তাহলে আজকে যতগুলো কথাগুলির জন্ম হচ্ছে, এইটা করো, জুলাই সনদ, গণভোট, তারপরে সংবিধান পরিষদ, এই সমস্ত নানান রকম যে কথাবার্তা, এগুলো সব কিন্তু মাটি মাটি হয়ে যেত। এখন দেখেন আমাদের তো কাছাকাছি একটা ছোটখাটো অভ্যুত্থান হয়েছে নেপালেও। নেপালে কি এই সমস্ত নিয়ে ঘাটাঘাটি আছে? না। নেপালে যেটা হচ্ছে যে অতীতে কি কি মানে যে অলি শর্মা, পিকে অলি শর্মা কি কি দুর্নীতি করছে, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে অভিযান হচ্ছে। কিন্তু এই ধরনের নানা রকম মানে জটিলতা সংবিধান নিয়ে, আইন নিয়ে, এই সমস্ত গুলি কিন্তু নেই। কিন্তু আমাদের এই জটিলতাটা তৈরি হয়েছে 18 মাসে নানা ধরনের কমিশন, নানা ধরনের মতলববাজির মধ্য দিয়ে একটা জটিল পরিস্থিতি করে রাজনৈতিক অঙ্গনে একটা বিভেদ তৈরি করা হচ্ছে। এখন বিএনপি বড় দল, তারা মনে করে যে তারা সংসদে আছে, সংসদের মধ্য দিয়ে যা করার হবে। এই জন্য দেখেন আজকে ওই যে জ্বালানি সংকট নিরসনে তারা বিরোধী দলকে নিয়ে 10 সদস্যের একটা কমিটি করছে। তারপরে সংবিধান সংস্কারের ব্যাপারে তারা বলছেন যে সর্বদলীয় কমিটি করা হবে। সংসদকে গুরুত্ব দিয়ে সংসদে যদি কোনো রকম কোনো দাবি দেওয়া থাকে বা বিষয় থাকে, যেখানে যে জুলাই সনদে স্বাক্ষর করছে বিএনপি নিজে, তার নিজেরও 31 দফা আছে, তো একটা দল এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন আসলো, সে কি ইউনূসের আমলে যা যা হয়েছে সেগুলি বাস্তবায়ন করবে, নাকি তার নিজের এজেন্ডা গুলি বাস্তবায়নের পথে হাঁটবে? তো সেটা হাঁটছে, সেটা হাঁটতে যে এরা দেখছে যে তাহলে তো আমাদের আর এজেন্ডা কি থাকে, আমাদের তো আর কিছু থাকে না। এই জন্য তারা জুলাই সনদটা সামনে নিয়ে এসে বারবার
বলার চেষ্টা করছে যে জুলাই সনদের সাথে বেইমানি করছে বা বিএনপি, এবং তারা হচ্ছে আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদের পথে যাচ্ছে। যে যুক্তিগুলি দিচ্ছে, যে বক্তব্যগুলো দিচ্ছে, এইগুলি কোনো মানে বক্তব্যই না, এবং এইগুলি নিয়ে রাজপথে আন্দোলনের মতন কোনো অবস্থাই তৈরি হয়নি, কিন্তু জোর করে দেখা যাচ্ছে আন্দোলনের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো দেখেন অশান্ত করা হচ্ছে, এবং অল্প কয়েকজন কিছু উগ্র আহ, তরুণের কর্মকাণ্ডের কারণে এবং তাদের যে ফেসবুক বট আইডি দিয়ে যে এই ধরনের যে একটা পরিস্থিতি মোস্তফা ফিরোজ, আমরা বিশ্ববিদ্যালয়তে এখন একটু দেয়াল লেখন লিখতে দেখতে পাচ্ছি যে গুপ্ত গুপ্ত গুপ্ত। হ্যাঁ, তো এটা তো বিরোধী পক্ষকে ছাড়বে। বিরোধী পক্ষ তো যারা এই সাদিক কায়েম সহ যারা এখন মানে ডাকসুর নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, তারা সবাই হলে অবস্থান করছে। আর যারা হলে অবস্থান করতে পারেনি তারা হলো ছাত্র দল। তো তারা যদি হলে অবস্থান করে এখন মানে শিবির হিসেবে আবির্ভূত হয়, তো এই দুর্বলতাকে কি বিপক্ষের সংগঠন তারা এটা পুঁজি করবে না? এটা তো বলবে। আপনি উত্তর দেন। আপনি যদি গুপ্ত না হয়ে থাকেন তাহলে বলেন যে আমরা গুপ্ত ছিলাম এই কারণে এটা আমাদের কৌশল ছিল। তো সেটা বলেন, সেটা রাজনৈতিক ভাবেও তো আপনারা দাঁড় করাইতে পারেন যে আমরা তখন একটা কৌশলগত অবস্থান ছিলাম। এখন বলেন যে 17 বছর গুপ্ত ছিল তারেক রহমান। তো তারেক রহমান এমন কোন দিন ছিল যেদিন ভিডিও কনফারেন্স করতো না? মানে তার বক্তব্য প্রচার এখানে নিষিদ্ধ করছে সেটা সরকার। আর তারেক রহমান যদি আসতো তাহলে কি করতো? আজকে ফাঁসি কাছে তাকে ঝুলানো হতো। তো সেটা কি মানে এটা কি বিএনপি করতে দেবে কখনো? বা করলে এটা কি ভালো হতো? কোনো ভালো দৃষ্টান্ত হতো? হতো না। তো সেখানে লন্ডনের থেকেও তারেক রহমান তার রাজনৈতিক কার্যক্রম ধারাবাহিক ভাবে চালা গেছে। তো এটাকে তো গুপ্ত বলার কোনো কারণ নেই। গুপ্ত কোনটা? যেটা আমি অন্য একটা দলের মধ্যে আমি ঢুকে ছিলাম, তো সেটা তো সত্য। সেই সত্য কথাটা মানে যখন অন্য কেউ বলছে, তো এটা মেনে নিতে অসুবিধা হচ্ছে বোধহয়। যেটা সত্য সেটা সত্য, এটা সবসময় বলবে। এবং এই দুর্বলতা বা এই রাজনৈতিক যেই মানে কি বলে অসততা, এটাকে ছাত্রদল, বিএনপি তারা কি পুঁজি করবে না? করবে, করছে। এটাই তো রাজনীতি। জি, আমরা একটু মাসুদ কামাল আপনার কাছে এই ব্যাপারটা একটু শুনতে চাই, যে আলোচনাটা এখন চলছে গুপ্ত না সুপ্ত। আচ্ছা, একটা কথা আপনি বলেন, ঘটনাটা শুরু হলো কোথায়? চট্টগ্রাম সিটি কলেজে, ঠিক আছে? সেখানে লেখা ছিল দেয়ালে যে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ এই ক্যাম্পাসে নিষিদ্ধ। খেয়াল করেন কিন্তু, তার মানে আপনি ছাত্রলীগের কথা বাদ দেন, ওটা তো খারাপই, ওটা নিয়ে আলোচনা করি না। কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ওকে। এখন ছাত্র দলের পোলাপান ছাত্রকে কেটে লেগেছে গুপ্ত, তাহলে হলো কি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। এখন আপনাকে যদি আমি বলি ভাই দুটো অপশন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ নাকি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, আপনি কোনটা নেবেন বলেন? আপনিও তো বলবেন যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, বলবেন না? বলবেন। তাহলে আমি তো মনে করি একটা ভুল লেখা ছিল, ছাত্র দলের মেধাবী ছেলেরা ওটা দিয়ে ঠিক করে দিচ্ছে, ওরা ভালো একটা এডিট করে দিচ্ছে, এডিট করে ছাত্র রাজনীতির পরিবর্তে গুপ্ত রাজনীতি করছে। এতে আমি কোনো সমস্যা দেখি না রে ভাই। আমার কথাটা হলো কি, মানে ছাত্র গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করলে ছাত্র শিবির মন খারাপ করে কেন? তাদের মন খারাপ করার কি আছে? তারাও বলুক যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। তো এক সময় তারা হয়তো করতো, তার মানে কি এখনো তারা কি জানে গুপ্ত রাজনীতি করে? তা না হলে তারা মন খারাপ করে কেন বলেন? ওই একটা প্রবাদ আছে না, যে কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না। ইহাতে ওহারা মনে দুঃখ পায়। এখন যখন মিলে যায় তখন দুঃখ পায়, না মিললে তো দুঃখ পাবে না। তো এখন ওনাদের মিলে গেছে, কারণ ওনারা নিজেরা জানে যে ওনাদের আসলে রাজনীতিটাই হচ্ছে গুপ্ত রাজনীতি, এই জন্য মন খারাপ করে। কারণ মন খারাপ করা তো দরকার নাই কোনো, মানে নিলে ভালো কথা। তো যদি কেউ বলে যে এই ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, এটা তো ভালো কথা। এটা খারাপটা কি হলো ভাই বুঝান তো আমাদের? আমি তো এটা কোনো খারাপ দেখি না। তো এখন কি বলবেন? জি, মাসুদ কামাল, মোস্তফা ফিরোজ, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মোস্তফা ফিরোজ, একটি আশঙ্কাজনক কথা হচ্ছে, সেটা হচ্ছে দেশে জঙ্গি নেই, অন্তর্বর্তী সরকারের এই গল্প এখন অসার। নতুন করে হামলার আশঙ্কা দেখছেন
এবং পুলিশ সদর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ছক কষে প্রস্তুতি নিতে। না, নিঃসন্দেহে এটা উদ্বেগজনক, এবং আমি কিছুক্ষণ আগে সত্যি কথা বলতে কি এরকমই একটা উদ্বেগজনক বার্তাই পেয়েছি, যেখানে একেবারে পরিষ্কারভাবে তাদের নাম পর্যন্ত মেনশন করা যে তারা কর্মকাণ্ড চালাচ্ছে। আমি জানি না এটা কিভাবে আসলো। এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বলা হচ্ছে যে সম্প্রতি গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি, আবু বকর, আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তো এবং সেই কারণে একটা সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশে তো এই ঘটনা নতুন না, এর আগেও হয়েছে। এখন তারা মনে করছে যে সরকার এখনো শক্তভাবে ক্ষমতা আসেনি, নড়বড়ে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী হয়তো দুর্বল, সেই সুযোগটা তারা নিয়ে তাদের একটা দাপট দেখানোর চেষ্টা করছে। এর পেছনে কাদের মদত আছে জানি না, তবে দুর্ভাগ্যজনক ভাবে খুব 2 মাস যাইতে না যাইতে যে ধরনের রাজনৈতিক বিরোধগুলো সংসদের বাইরে দেখা যায়, এটা কিন্তু খুবই অস্বাভাবিক। কারণ আপনি সংসদে ফাইট করতে করতে যখন দেখবেন যে না, সংসদে সরকার এমন একটা পজিশন নিচ্ছে যে সংসদের মাধ্যমে আর কোনো কিছু বাস্তবায়ন করা যাচ্ছে না, তখন আপনি অগ্রসর হন নানা বিষয় নিয়ে, বা সংসদের বিষয়বস্তুটাকে আপনি রাজপথে নিয়ে যান। এখন এই যে রাজপথে হঠাৎ করে যে আন্দোলনের হুমকি, তৎপরতা, এটা হয়তো সুযোগ জঙ্গি গোষ্ঠী নিতে পারে। এখন জঙ্গি গোষ্ঠী কার সমর্থনে, কার প্রশ্রয়, কি উদ্দেশ্য, এটা এখনো পরিষ্কার না। হয়তো যারা করছে, যদি তারা কখনো গ্রেপ্তার হয় তখন বোঝা যাবে যে এদের আসল উদ্দেশ্য কি। জি, মাসুদ কামাল, এখানে আরো বলা হয়েছে হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র, অন্যান্য অবকাঠামো। এখন একটা জিনিসকে আমি বলি আপনাকে যে ওই 2024 যে অগাস্টে, জুলাই আগস্টে যে আন্দোলন, সেই সময় কিন্তু অনেক অস্ত্র কিন্তু আসলে বাইরে চলে গেছে, এবং সেই অস্ত্রের অনেক একটা বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। তো অস্ত্রগুলি কোথায় গেল? অস্ত্রগুলি তো যারা নিয়েছে তারা নিশ্চয়ই বাড়ির শোকেসে সাজিয়ে রাখার জন্য নেয়নি, তারা সেগুলি সুযোগ মতো ব্যবহার করবে এই লক্ষ্যে নিয়েছে। এখন আমি নিজেও, আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আরেকটা কথা আমরা শুনেছিলাম যে জাহাজে করে নাকি কোন দেশ থেকে অস্ত্র আসতেছে, এবং সেই ধারণাটাও যে একেবারে গুজব আমার তাও মনে হয় না, কিছু ঘটতেও পারে। এই দেশকে অস্থিতিশীল করার জন্য কেউ না কেউ চেষ্টা করতেই পারে। এখন একটা নির্বাচিত সরকার আমরা পেয়েছি, এখন যদি কেউ, কোনো একটা গ্রুপ যাদের কাছে এরকম অস্ত্র আছে, তারা যদি এই সরকারকে পছন্দ না করে, এটা যদি তাদের প্রত্যাশিত সরকার না হয়, তাহলে তারা তো এই সরকারকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করতেই পারে, এবং সেই চেষ্টা যদি এই রকম মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হয়, সেটা তো তাদের জন্য মনে হয় যে তারা সিরিয়াসলি এটা করতে পারে। কাজেই এখন ওই অস্ত্র উদ্ধারটা হওয়া উচিত ছিল। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় অস্ত্র উদ্ধারের জন্য তেমন একটা মানে তাদের তোড়জোড় দেখিনি। তারা বরং খুব ব্যতিব্যস্ত ছিল যে আওয়ামী লীগের গ্রাম পর্যায়ের কোন কর্মীকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো যায় এটা নিয়ে। কাজেই ওইটা তারা সময় দিচ্ছে, এদিকে অস্ত্রধারী যারা তারা তাদের ট্রেনিং দিছে। এবং আমি তো মাঝখানে দেখলাম একটা নিউজ দেখলাম, বোধহয় সম্ভবত কোন একটা পত্রিকা, কালের কণ্ঠে সম্ভবত, যে নরসিংদীতে নাকি ওখানে যে চরাঞ্চল আছে, ওখানে নাকি এরকম একটা গ্রুপ, প্রায় 200 সদস্যের একটা গ্রুপ, তারা নাকি ট্রেনিং দিয়ে মোটামুটি এখন সুসংগঠিত অবস্থা আছে। এখন এগুলির পেছনে কারা আছে বলতে পারবো না, তবে আমি মনে করি এখানে যারাই আছে তারা যদি বিএনপি তাদের প্রত্যাশিত সরকার না হয়, তাহলে তারা কিন্তু মাঠে নামতে পারে। এখন বিএনপি কাদের প্রত্যাশিত নয় এটা খুঁজে দেখতে হবে। এই যে আমি মনে করি এই বিষয়গুলো আসলে বিপজ্জনক, সরকারকে সিরিয়াস হতে হবে এবং সিরিয়াসলি কঠোর হস্তে এগুলো দমন করতে হবে।
জি মোস্তফা ফিরোজ, যেটা মাসুদ কামাল বলছিলেন যে বিএনপি যদি তাদের প্রত্যাশিত সরকার না হয় তাহলে এই ধরনের আশঙ্কা থাকতেই পারে। না, এটা তো বোঝাই যাচ্ছে এই তৎপরতা যখন আছে তখন তারা তো সরকার সমর্থিত সরকারকে পছন্দ করে, সেটা তো মনে করো কোনো কারণ নেই। এবং দেখবেন যখনই নাকি রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় তখনই কিন্তু এই জঙ্গি তৎপরতা গুলো বাড়ে, কারণ তখন সরকারের নজর থাকে আহ বা অন্যদিকে রাজপথে থাকে, তখন তারা এই এর সুযোগ নেয় এবং এই পরিস্থিতিটাকে আরো ঘোলাটে করে সরকারকে দুর্বল করার চেষ্টা করে। এবং যেহেতু আহ, পুলিশ বাহিনী একটা অপ্রস্তুত পুলিশ বাহিনীকে নিয়ে বিএনপি সরকার চলছে, এখনো পর্যন্ত সেই সংগঠিত হয়নি পুলিশ বাহিনী, সুতরাং এরকম একটা সময় যদি বিএনপিকে আরো কাবু করা যায়, সে কারণে তাদের তৎপরতা। এই সরকারকে পছন্দ করা তো যদি থাকতো ওই গোষ্ঠীগুলো, তাহলে তো তারা আর তৎপর হতো না। তো তার মানে কি, তার মানে হয়তো একটা লক্ষ্য আছে 1-1.5 বছর পর তারা আরো অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করবে, এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে জনগণও মনে করে যে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে তেলের সংকটের কারণে, সব দিক দিয়ে অজনপ্রিয় করে দ্রুত গতিতে একটা নির্বাচনের আয়োজন করা বা সরকারকে ফেলে দেওয়া, পতন ঘটানো। আবারও অনেকে স্বপ্ন দেখে যে মানে সেই 24-এর গণঅভ্যুত্থানের মতন একটি অভ্যুত্থান সংগঠিত হইতে পারে। তো তারা নানান এটার ইকুয়েশন আছে, এখন কোনটা সঠিক যেহেতু তারা গুপ্ত, সুতরাং সেটা তো আর বোঝা যাচ্ছে না যে আসলে উদ্দেশ্যটা কি। জি ধন্যবাদ মোস্তফা ফিরোজ, ধন্যবাদ মাসুদ কালাম। আমাদের শেষ করতে হচ্ছে মাসুদ কামাল। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।